আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেস। সঙ্গে আছে আমি শামুন হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকে চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে বিশিষ্ট ব্যক্তিদ্বয়, যাদের মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা তাদের, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই ছাত্রদের আন্দোলন নিয়ে আজ আমরা পর্বটি সাজালাম। এই ছাত্রদের আন্দোলন নিয়ে আমরা আপনারা সকলে বিশেষভাবে এই বিষয়গুলো খুব আলোচিত। এই বিশেষ প্রথমত ছিল কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কারের আন্দোলন একটা পর্যায়ে সরকার উৎখাতের আন্দোলন। আসলে এই ছাত্রদের মাধ্যমে আমাদের দেশে আরেকটিবার গণ অভ্যুত্থান হলো এবং আরেকটিবার ছাত্রদের জয় হলো। আমি যদি একটু বিস্তারিত আমরা আলোচনা করব, এই কোটা সংস্কার আন্দোলন, পাশাপাশি সরকার উৎখাতের আন্দোলন, সবকটাতে তো ছাত্ররা জয়ী, দেশবাসী জয়ী। পাশাপাশি এখন তারা দায়িত্ব নিয়েছে যে দেশ সংস্কারে। আসলে এই দেশ সংস্কার কতটুকু তারা করতে পারছে, তাদের সহযোগিতা কারা কারা করছে, তারা আদৌ কি করতে পারবে কিনা, এই পথটা অতিক্রম করতে পারবে কিনা, এর আগের আন্দোলনটা কতটুকু সহজ ছিল বা কতটুকু কঠিন ছিল, সামনের দেশ সংস্কার এই ব্যাপারটা কতটুকু সহজ বা কঠিন, এই বিষয় নিয়ে নানাবিধ বিষয় নিয়ে আজকে আমরা পর্বটি সাজালাম। আজকে আমার মাঝে উপস্থিত আছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহান তিন নায়ক আছে চট্টগ্রামের। আমি যদি একটু পরিচয় দিয়ে বলি, আমার পাশে আছে রাসেল আহমেদ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের সাথে আরো আছেন মাহফুজুর রহমান, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। আমাদের মাঝে আরো আছেন আমিনুল হক পিয়াস, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। সুপ্রিয় দর্শক, আমরা কথা আর বাড়াবো না, আমরা আলোচনায় চলে যাই। আসলে এই ছাত্ররাই আন্দোলনের মহানায়ক হিসেবে কাজ করেছিলেন, একদম সামনের দিকে ছিলেন। তারা এই সব ছাত্রদেরকে নিয়ে, আন্দোলনরত সব ছাত্রদেরকে নিয়ে সংগঠিত করেছেন, সুসংগঠিত করেছিলেন এবং আন্দোলনের রূপরেখা তারা বাস্তবায়ন করেছিলেন। আমি যদি একটু আমরা আলোচনায় চলে যাই, আমরা শুরুতেই রাসেল আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে আপনাদের জয়, পুরো বাংলাদেশের জয়, আরেকটিবার গণ অভ্যুত্থান, আরেকটিবার ছাত্রদের বা আপনাদের দ্বারা জয় আমরা দেখতে পেলাম। যেটা আপনাদের কথায় যেটা বলি যে আসলে এই বাংলাদেশে সবাই এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে, স্বাধীন মত প্রকাশ করতে পারছে। এই সুবিধা, এই সুযোগটা আপনাদের মাধ্যমে হলো। আমি একটু জানতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা একটু শুরুর গল্পটা আপনার থেকে জানতে চাই। আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রের একেবারে ধরতে গেলে কেন্দ্র থেকে আপনি সেই নির্দেশনাটুকু পেতেন বা বুঝতেন, দেখতেন, সেহেতু আপনার থেকে আমরা প্রথম প্রশ্নটুকু করতে চাই, কখন থেকে মনে হলো আপনাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করা দরকার? যে কখন থেকে আপনারা, একটু শুরুর গল্পটা আপনার থেকে শুনতে চাচ্ছিলাম। পরিকল্পনা কি ছিল তখন আপনাদের? শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের বীর শহীদদের, যারা এখন পর্যন্ত আমাদের রাষ্ট্র পুনর্গঠনে বা রাষ্ট্রকে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে রূপ দিতে আত্মত্যাগ করেছেন। তাদেরকে আমাদের প্রথম দিকে কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের সমন্বয় ছিল না। যখন থেকে আমাদের আন্দোলনটা, কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়, আমরা ইন্ডিভিজুয়ালি আমরা শুরু করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 জুন রাত্রিবেলা তার আন্দোলনের সূত্রপাত ঘটায় এবং আমরা চট্টগ্রাম থেকে আমি একা 6 জুন শুরু করি। আমরা যখন আন্দোলনটা একই দাবি নিয়ে সারা বাংলাদেশে স্প্রেড হয়, আমরা যখন সারা বাংলাদেশে একই দাবি নিয়ে আন্দোলন শুরু করি, একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে আমাদের মধ্যে একটা সমন্বয় করলে আমরা আন্দোলনটাকে বেগবান করতে পারবো। তারপর আমরা সবার সাথে কানেক্টিভিটি তৈরি করি এবং আমাদের কানেক্টিভিটির সবচেয়ে বড় ভূমিকাটা পালন করে ফেসবুক এবং মেসেঞ্জার। আমরা মেসেঞ্জারের মাধ্যমে সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করি এবং সবাই মিলে সমন্বয় করে আমাদের যে কর্মপরিকল্পনা কী হওয়া উচিত, কিভাবে এগোলে আমাদের আন্দোলনটা বেগবান হবে, আমরা কিভাবে আমাদের যৌক্তিক দাবিটা
আদায় করে নিতে পারবো, কিভাবে বাস্তবায়ন করা যাবে, সেই বিষয়গুলো নিয়ে পরিকল্পনা করি এবং আমরা ঈদের আগে, ঈদুল আজহার আগে আমরা মোটামুটি আমাদের কর্ম পরিকল্পনা সাজিয়ে ফেলি। কিন্তু সরকার আমাদের এই আন্দোলনের যৌক্তিকতাকে বিবেচনায় না নিয়ে আমাদেরকে যখন দমন পীড়ন শুরু করে, আমাদের আন্দোলনটা তখন আরও বেগবান হয়। শুরুর দিকে গল্পটা খুব একটা সহজ ছিল না, আমরা তারপরও ছাত্র সমাজ চেষ্টা করেছি আমাদের দাবিকে কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায় সেটা চেষ্টা করেছি। আমি চট্টগ্রামে আমার পরিবারের একজন সদস্যের মাধ্যমেই আমি অনুপ্রেরণা পাই এবং আমি এই যে যৌক্তিক দাবিটা নিয়ে আমার যে দাঁড়ানো উচিত সেই সাহসটা আমি তার কাছ থেকেই পাই। এবং আমাদের যে চট্টগ্রামের প্রথম প্ল্যাকার্ড, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে প্রথম যে প্ল্যাকার্ডটা, তার তুলির আঁচড়েই তৈরি করা। আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর করে আপনি প্রথমের গল্পটা শোনালেন। আপনি আচ্ছা, কখন থেকে আপনাদের প্ল্যানটা ছিল, আমি একটু এক্সপ্রেসলি যদি আপনি বলতেন কখন প্ল্যানটা করেছিলেন আর মাঠে নামলেন কবে? আমার প্ল্যানটা পরিকল্পনা কি দীর্ঘ অনেক আগে থেকে ছিল নাকি কাছাকাছি সময়ের মধ্যে ছিল? না, আমাদের পরিকল্পনাটা ইমিডিয়েটলি করা হয়েছে। আমরা 5 তারিখ রাতের মধ্যে যখন আপনি মাঠে নামলেন, মাঠে নামার কতদিন আগে আপনারা প্ল্যান করেছিলেন? 5 তারিখ রাত 11-12টার সময় আমি প্ল্যান করি এবং আমাদের তখন কোথায় আন্দোলন হচ্ছে? তখন ঢাকায় আন্দোলনের সূত্রপাত হয়েছে রাতের বেলা। আচ্ছা, যাদের নেতৃত্বে আন্দোলনের সূত্রপাত হয়েছিল তাদের সাথে আপনার যোগাযোগ ছিল? তো না, তাদের সাথে আমার তাদেরকে চিনতেন আপনি? না, তাদের সাথে আমার যোগাযোগ ছিল না, আমি তাদেরকে চিনতামও না। হ্যাঁ, কিন্তু আমি জুনের 15-16 তারিখের দিকে তাদের সাথে যোগাযোগ স্থাপন করি। তো তারপর থেকেই আমাদের চট্টগ্রামের কর্ম পরিকল্পনা কি হবে সেই কথায় আপনি সাজালেন এই পরিকল্পনাটুকু যে যখন তাদের সাথে যোগাযোগ হলো, কেন্দ্রে যারা কাজ করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করছে তাদের সাথে আপনার যোগাযোগ হলো, পরবর্তীতে আপনি এই চট্টগ্রাম কিভাবে আন্দোলনে নিয়ে আসা যে ছাত্রদেরকে আপনি পরবর্তীতে সাজালেন? হ্যাঁ, এক্ষেত্রে আমার সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আমার বন্ধু মাহফুজুর রহমান। সে আমাকে 5 তারিখ রাত্রিবেলা থেকেই আমাকে সহযোগিতা করেছে, পরামর্শ দিয়েছে কি করা উচিত। তো ওর পরামর্শ, আমার সিদ্ধান্ত সব মিলিয়ে আমি প্রথম যে আমার পদক্ষেপ সেটা নিয়েছি। পরবর্তীতে আমাদের ধীরে ধীরে ছাত্রদের সম্পৃক্ততা বাড়তে থাকে এবং এক পর্যায়ে আমরা এই ছাত্রদের সম্পৃক্ততাকে বৃহৎ আকারে রূপদান করতে সক্ষম হই, যার ফলশ্রুতিতেই আজকে আমাদের এই যে স্বৈরাচারকে উৎখাত করতে পেরেছি। ওকে, অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিন। যেহেতু আপনি ছাত্র আন্দোলনের নায়ক হিসেবে ছিলেন, এই চট্টগ্রামে বেশ ভালো কাজ করেছিলেন, আমি আপনার ছাত্রত্ব নিয়ে যদি কথা বলি, আপনি কোথায় লেখাপড়া করেন? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী এবং আমার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলা। আপনার সাথে যারা সহযোগী হিসেবে কাজ করছে, সমন্বয়ক হিসেবে, তারা নিশ্চয়ই ছাত্র। হ্যাঁ, আপনারা একই স্টুডেন্ট, একই ইউনিভার্সিটি? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই যে ঢাকায় আন্দোলন হচ্ছে, এই আন্দোলনকে কিন্তু তখনকার সরকার কিন্তু ভালো চোখে দেখে নাই, দমন নিপীড়নের মধ্যে রেখেছে। তো আপনার কি মনে হলো না যে ঢাকা ছাত্রদেরকে দমন নিপীড়নের মধ্যে রাখছে? আপনাকেও বা আপনার চট্টগ্রামে যারা আন্দোলন করছে তাদেরকে কোনো ক্ষতি করতে পারে, তাদেরকে দমন করতে পারে, এই ধরনের আপনার নামার আগে এরকম প্ল্যান আপনার ছিল যে আপনি জানতেন এরকম হতে পারে? আমি যখন আন্দোলনে নামি, আমার এই ধরনের চিন্তাভাবনা মাথায় ছিল না যে আমি বাধার সম্মুখীন হব। আপনি মনে করছেন সহায়তা করবে সরকার বা দেশ? হ্যাঁ, আমার মনে হয়েছিল যে রাষ্ট্র খুব সহজেই আমাদের যৌক্তিকতা বিবেচনা করবে, আমাদের যে দাবিটা সেটা মেনে নেবে। কিন্তু দেখা গেছে যে সরকার তাদের যে পেশোয়া বাহিনী আছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ তাদের প্রশাসনে যে তাদের চামচারা আছে, তাদের মাধ্যমে আমাদেরকে দমন নিপীড়ন করার চেষ্টা করেছে এবং তারা পদে পদে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, জনাব মাহফুজুর রহমান, আপনার কাছে আসি। আপনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে। আমি আপনার কাছে যে প্রশ্নটুকু রাখতে চাই, আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা দেখেছি অনেককে নিহত হতে দেখেছি, অনেককে আহত হতে দেখেছি আমরা। আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সমন্বয়ক হিসেবে কাজ করছেন বা যারা নেতৃবৃন্দ আছেন, যারা সামনের দিকে দেখে নেতৃত্ব দিচ্ছেন, তারা যারা আহত হয়েছে বা তাদের যারা নিহত হয়েছে, তাদের কাছে আপনারা কিভাবে যাচ্ছেন, কিভাবে ছুটে যাচ্ছেন, বা তাদেরকে আপনারা কি করছেন, তাদের কি সহায়তা দিচ্ছেন, বা আহত যারা আছে তাদেরকে আপনারা কি সেবাটুকু দিচ্ছেন বা তাদের কাছে পৌঁছাচ্ছেন কিনা, এই ধরনের তথ্য আছে কিনা যে সবার কাছে আপনারা পৌঁছাতে পেরেছেন কিনা?
শুরু করছি এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান রেখে, আর যারা আহত হয়েছেন আহতদের সুস্থতা কামনা করছি। আর আর যে কথাটা মূলত এই গণ অভ্যুত্থানের শহীদের সংখ্যা এবং আহতদের সংখ্যা আসলে সুনির্দিষ্টভাবে এখনো নিরূপণ করা আমাদের জন্য কঠিন। আমাদের গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের পাশাপাশি শ্রমিক, কৃষক, তারপর হলো যে বুদ্ধিজীবী, সকল শ্রেণী পেশার মানুষ সমানভাবে অংশগ্রহণ করেছে। যেই কারণে একেবারে প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে ঢাকার শহর, তারপর মহানগরগুলোতে আমাদের এই আন্দোলন যেহেতু বেগবান হয়েছে, ছড়িয়ে পড়েছিল, তখন এই মুহূর্তে আমাদের যে তথ্যগুলো আছে, আমাদের এই মুহূর্তে 580 জনের মতো শহীদের তালিকা করতে পেরেছি। আমরা এখনো সব জায়গায়, চট্টগ্রামে না, সারা বাংলাদেশে আমরা এখনো সবার কাছে পৌঁছাতে পারি নাই। আমাদের এইটা চলমান রয়েছে। আসলে শহীদের পূর্ণাঙ্গ তালিকায় আমরা খুব শীঘ্রই আশা করি প্রকাশ করতে পারবো। চট্টগ্রামের জন্য আলাদা করে তথ্য প্রকাশ করবেন কিনা আপনারা, বা কতজন আহত বা কতজন নিহত হয়েছে? আমরা একই সাথে করছি, সেটাতে আমরা চট্টগ্রামকে ইনক্লুড করছি। আর এখানে আমাদের চট্টগ্রামে আহতদের যারা অনেকে সুস্থ হয়ে গেছেন, অনেকে আবার নতুন করে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাহলে আমাদের এই কারণে পূর্ণাঙ্গ একটা তালিকা করাটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কেরা আছেন তাদের দিক নির্দেশনা বা তাদের যে কার্যক্রমের অধীনে প্রায় 70 জন আন্দোলনকারী সেবা নিচ্ছেন চট্টগ্রামে, যাদেরকে আমরা ইমার্জেন্সি সেবাগুলো দিচ্ছি। আর এই সেবাগুলো প্রদানের ক্ষেত্রে আমরা জেলা প্রশাসক এবং আমাদের যে ব্যক্তি উদ্যোগে যারা এগিয়ে আসতেছেন তাদের থেকে আর্থিক সহযোগিতা এবং যারা বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে তাদের চিকিৎসা সেবার ব্যবস্থা করতেছি। আর এই ক্ষেত্রে যদি চট্টগ্রামে তাদের চিকিৎসার ব্যবস্থা না হচ্ছে, আমরা দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ঢাকা ট্রান্সফার করার জন্য চেষ্টা করতেছি। আর স্পেসিফিক যেহেতু আমি চট্টগ্রামের সমন্বয়ক হিসাবে আমরা চট্টগ্রাম নিয়ে কাজ করতেছি, চট্টগ্রামের যে শহীদ পরিবারগুলো আছে, শহীদ পরিবারগুলোকে আমরা যেভাবে পুনর্বাসনের জন্য চেষ্টা করতেছি, যেন এই পরিবারগুলো একটি সম্মানের সহিত রাষ্ট্রে বসবাস করতে পারে। রাষ্ট্রযন্ত্রের হাতে যেহেতু তারা, রাষ্ট্রের মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করতেছি। আমরা শান্তর পরিবারকে পুনর্বাসনের জন্য পুলিশ কমিশনারের অধীনে, সিএমপি কমিশনারের অধীনে তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করেছি শান্তর মায়ের জন্য, এবং শান্তের পরিবারের যে তার ছোট বোন আছে তাকে যেন বিনামূল্যে তার শিক্ষার সেবাটা দেওয়া হয়, সেই বিষয়টা আমরা নিশ্চিত করেছি। এছাড়া আপনার শান্তর পরিবার বা যারা যারা আছে তাদের কথা বলছেন আপনি, পাশাপাশি যারা আহত বা নিহত হয়েছে তাদের জন্য আপনাদের প্ল্যানটা কি? তাদেরকে যখন তাদের কাছে আপনারা পৌঁছাবেন কিনা, বা যারা কেন্দ্রের সমন্বয়ের কাছে তারা এই ব্যাপারে কি চিন্তা ভাবনা করছে আপনার দৃষ্টিতে, যেহেতু আপনি চট্টগ্রামের দায়িত্ব পালন করে যাচ্ছেন? আমরা একে একে সব শহীদ পরিবারে পৌঁছাবো। আমরা শহীদ পরিবার পুনর্বাসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা জানেন এখনো আমাদের দেশে আমাদের আন্দোলন চলমান, আমাদের প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি চলতেছে, যেই কারণে আমাদেরকে আসলে সবগুলো মেনটেন করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এই কারণে আমরা একের পর এক পর্যায়ক্রমে শহীদ পরিবারগুলোর সাথে যোগাযোগ করতেছি, তাদের কোন দিকটা নিডগুলো বিবেচনা করে আমরা Welcome to N. Mohammed Group. For over 50 years, N. Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N. Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. And Mohammed Group, since 1968. বিচক্ষণতা এবং দূরদর্শিতা
চিন্তাভাবনা থেকে আমার বাবা প্লাস্টিক ইন্ডাস্ট্রি স্থাপন করে এই চট্টগ্রামে অ্যান্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা শুরু করা হলো 1984-এ। বাজারে আমাদের প্রোডাক্টের গ্রহণযোগ্যতা দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের নূর জেনারেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অ্যান্ড মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তারপর শুরু হলো অ্যান্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা। এর পরবর্তী আমরা শুরু করলাম এক্সক্লুসিভ ফার্নিচার, তারপর শুরু করলাম আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালসের একটা শোরুম, এবং এর পাশাপাশি আমরা অ্যান্ড মোহাম্মদ পলিমার অ্যান্ড মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, এবং আমরা ইতিমধ্যে আরেকটা নতুন ফার্নিচারের ফ্যাক্টরি স্টার্ট করছি। আমরা চেষ্টা করে যাব সামনে আরও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য। আর আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বাংলাদেশের যেই ইন্ডাস্ট্রিগুলোর যাত্রা এখন শুরু হয়েছে, এবং আশা করি এটা আর থামার কোনো ওয়ে নেই। ফুল এফোর্টটা তখনই সাকসেস হয় যখনই কোনো কাস্টমার বলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। সেই বিষয়ে পরিকল্পনা গ্রহণের চেষ্টা করতেছি। আপনি যে কথাটা বলেছিলেন জনাব মাহফুজুর রহমান, আপনি যেহেতু আপনি চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে আছেন, চট্টগ্রামের মধ্যে যারা আহত বা নিহত হয়েছেন তাদের কাছে আপনারা পৌঁছাবেন, তাদের পরিবারের দায়িত্ব আপনারা নেবেন, এক কথায় যেটা আপনি বলতে চেয়েছিলেন। এবং তারা যারা তো সম্মানের সহিত এই রাষ্ট্রে বসবাস করতে পারে তাদের জন্য আপনারা ওইভাবে চিন্তা ভাবনা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহফুজুর রহমান। আমরা এখন আসি আমিনুল হক পিয়াস, আপনি দায়িত্ব পালন করছেন সহ সমন্বয়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের। যে দুঃশাসন আপনারা অপসারণ করলেন দেশ থেকে, রাষ্ট্র থেকে এবং শিক্ষাঙ্গন থেকে, আপনারা, আমি যদি বলি আপনারা কতটুকু আশাবাদী এই যে দুঃশাসনটা আবার ফিরে আসবে না? আমি যদি আরেকটি প্রশ্ন কিভাবে বলি যে যদি এরকম অন্য কোনো মোড়কে অন্য কোনো স্টাইলে এই দুঃশাসন, এই স্বৈরাচার যদি আবার ফিরে আসে, তখন আপনাদের ভূমিকা কি হইতে পারে? আপনারা জানেন যে কিছুদিন আগেই ছাত্র নাগরিক এক বিশাল অভ্যুত্থান হয়েছে, এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এক স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন সামনের দিনগুলোতে যদি এরকম কোনো স্বৈরাচারের উত্থান ঘটে, তাহলে আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে একটা কঠোর বার্তা দিতে চাই, যেভাবে এই স্বৈরাচার সরকারকে টেনে হিচড়ে নামানো হয়েছে তার থেকে কঠিন পরিণত হবে তাদের, যাদের ইচ্ছা যে এই স্বৈরাচার কায়েম করা। এমনি আশাবাদী যে আর আসবে না, ফিরে আসবে না, নাকি আশঙ্কা করছেন? আসলে আশঙ্কা রয়ে গেছে অনেকটা, কারণ হয়তো বা আমরা এখন একটা ছাত্র নাগরিক অভ্যুত্থান, আমরা এই কারণে বলছি যে আপনারা গণ অভ্যুত্থান করলেন, আপনারা রাষ্ট্রকে দুঃশাসন মুক্ত করলেন, কিন্তু একটা পক্ষ যে তারপর দিন থেকে যখন থেকেই আপনারা এই কাজটা করলেন তখন থেকে দেখলাম যে আমাদের ভাঙচুর হচ্ছে, আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর হচ্ছে, আমরা যারা সনাতন ধর্মাবলম্বীরা যারা আছে তাদের উপাসনালয়, তাদেরকে আহত করা হচ্ছে, তাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, আমরা অনেক কিছু দেখছি কিন্তু এই সামান্য সময়ের মধ্যে। সেহেতু আপনারা কি কোনো আশঙ্কা করছেন কিনা আসলে এই স্বৈরাচার, এই দুঃশাসন আবার ফিরবে কিনা? এক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কি রকম আছে বা আপনাদের ভূমিকা কি হইতে পারে? যদি কোনো একটা পক্ষ, স্পেসিফিকলি বলছি, যদি কোনো একটা পক্ষ এই দেশকে পুনরায় অস্থিতিশীল করতে চায় এবং ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে, তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা, আমরা আমাদের ছাত্র সমাজ তাদেরকে এই বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দিই। ওকে, সেটা যেই শক্তিশালী দল বা সেই শক্তিশালী গোষ্ঠী হোক না কেন, যেভাবেই ফিরে আসুক না কেন। আসলে কি ছাত্ররা তো প্রমাণ করিল ছাত্র আসলে ভয় পায় না। আসলে যে এত বছরের একটা সরকারকে আপনারা উৎখাত করলেন, আপনারা এই থেকে একটা অনুপ্রেরণা আপনারা পান কিনা আসলে আপনাদের দ্বারা সম্ভব? অবশ্যই অবশ্যই। আমাদের যে প্রজন্ম, এই প্রজন্ম থেকে একটা এই 2024-এ যে গণঅভ্যুত্থান হয়েছে, অবশ্যই তার থেকে যে আমাদের পরবর্তী প্রজন্ম তারা শিক্ষা গ্রহণ করবে, এবং তারা এনশিওর করবে ভবিষ্যতে যে আমাদের যে পূর্ব প্রজন্মের যারা আমরা ছিলাম তাদের থেকে শিক্ষা নিয়ে তারা সামনে যারা ত্রাসের রাজত্ব কায়েম করতে আসবে তাদের দেখিয়ে দিবে যে ছাত্র নাগরিক অভ্যুত্থান কিভাবে হয়। আমি যদি আরেকটা কথা বলি যে আপনারা আন্দোলনের যখন রাসেল আহমেদ যখন একটা প্ল্যান করেছিল ছাত্রদেরকে নিয়ে আন্দোলনে যোগ দিবে, তখন একটা পর্যায়ে কিন্তু তেমন পরিমাণ আমরা ছাত্র দেখি না। পরবর্তীতে আমরা দেখেছি হাজার হাজার লক্ষ মানুষ আমরা দেখেছি, কিন্তু আমরা সেক্ষেত্রে তখন কেন, পরবর্তীতে কেন এত ছাত্র মাঠে নামলো? প্রথমে কেন নামে নাই? প্রথমে কি মনে করেছিল তারা? আর পরবর্তীতে আপনারা
সেই পরিমাণ সংখ্যা, সেই পরিমাণ ছাত্র আপনারা পাবেন কিনা যে কোনো আন্দোলনের ক্ষেত্রে? আপনাকে just একটু হিন্ট দিয়ে রাখি, আমাদের আন্দোলনটা যখন প্রথম শুরু হয়েছিল একটা যৌক্তিক দাবি নিয়ে, হ্যাঁ, আমাদের আশা ছিল প্রধানমন্ত্রী আমাদের যৌক্তিক দাবি মেনে নেবেন এবং আমাদের আন্দোলনটা ওইখানে শেষ হয়ে যাবে। কিন্তু তিনি এই যৌক্তিক দাবিটাকে পদে 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 ভুল ব্যাখ্যায় বক্তব্য দিয়ে এটাকে আরো কি ব্যাহত করেছে এবং উনি বেছে নিয়েছেন কি দমন পীড়ন নীতি। প্রথম আক্রমণটা হয় তাদের পেটোয়া বাহিনী ছাত্রলীগের পক্ষ থেকে 16 তারিখ। যখন আমাদের উপর নৃশংস আক্রমণ হয় তখন সাধারণ শিক্ষার্থীরা আর ঘরে বসে থাকতে পারেনি, তারা স্বেচ্ছায় রাস্তায় নেমে এসেছে আমাদের ভাই বোনদের রক্ষা করার জন্য। এবং যদি এটা সামনে আরো আরেকবার ঘটে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলন কখনো থামবে না, এটা চলমান থাকবে যতদিন পর্যন্ত এই বাংলাদেশে বৈষম্য বিরাজ করবে। ততদিন পর্যন্ত বৈষম্য বিরোধীমূলক ছাত্র আন্দোলন যারা সাধারণ শিক্ষার্থী একযুগে আমরা মাঠে প্রস্তুত থাকবো, যে কোনো ডাকে যে কোনো ইশারায় আমরা প্রস্তুত। পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করতে চাই, আসলে অবশ্যই। এই যে গণ অভ্যুত্থান হলো, দেশকে সংস্কার করা হচ্ছে প্রতিটা সেক্টরে, এই যে একদম দেশকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে, যেটার মধ্যে আপনাদের প্রতিনিধি আছে, তো সেই এখন রাষ্ট্র পরিষ্কার হচ্ছে এক কথায়। এখন এই পরিষ্কার খোলা মাঠ, সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশ কেউ কি দখল করতে পারে কিনা, কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ আসলে দখল করে বা ছিনিয়ে নিয়ে যেতে পারে কিনা, এই ধরনের বিষয় কি আপনাদের চিন্তায় আছে কিনা? এখন দেশ একটা বিপ্লবের পরবর্তী সময় আছে। এখন যে কোনো দলই চায় দেশকে একটা অস্থিতিশীল করে ক্ষমতা হাতে নেওয়ার জন্য, যেটা আমরা কিছুদিন যাবৎ আমরা খেয়াল করছি বা আমাদের কাছে খবর আছে, সামনের দিনগুলোতে হয়তোবা আরও কিছু ঘটনা ঘটতে পারে দেশকে অস্থিতিশীল করার জন্য বা ওই অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দেওয়ার জন্য, ভেঙে ক্ষমতা দখলের জন্য। কেউ আবার এটাও দাবি করছে যে আমাদের প্রধানমন্ত্রী উনি পদত্যাগ করেননি, আরও নানানমুখী কথা যে উনি এখনো দেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ, আরও অনেক কথা বেশি আসতেছে। এবং আমাদের কাছে কিছু ইনফরমেশন এসেছে যে সামনে 2-1 দিনের ভিতরে হয়তো দেশের ভিতর আরো বড় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর জন্য এই ক্ষমতাসীন দল আপনারা প্রস্তুত এই ব্যাপারে? হ্যাঁ, অবশ্যই আমরা সদা প্রস্তুত। আমাদের আজকে থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 7 দিনের এক কর্মসূচি এসেছে। আমরা 7 দিন টানা 7 দিন আমরা রাস্তায় থাকবো, যে কোনো সহিংসতাকে রুখে দেওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা প্রস্তুত আছি। আপনারা যদি এরকম করে শুধু মাঠে মানে আমাদের রাষ্ট্রের আবর্জনা পরিষ্কার করতে থাকেন, সেক্ষেত্রে আপনাদের লেখাপড়ার কোনো ক্ষতি হচ্ছে না? আপাতত দেশকে সুন্দর করতে হবে, দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, লেখাপড়া নিজে থেকে সিস্টেমে চলে আসবে। আপনার দেশের ভিতর যখন ময়লা আবর্জনা ভরে যাবে, আপনি লেখাপড়া দিয়ে কি করবেন? জনাব রাসেল আহমেদ, আমি আপনার কাছে আবার আসি যে এখন যে পরিস্থিতি বিরাজমান আমাদের দেশে, আসলে যে অর্থনৈতিক অবস্থা বলেন, সব ক্ষেত্রে কিন্তু সমস্যায় জর্জরিত। আসলে দীর্ঘদিন ধরে একটা সরকার ক্ষমতা ছিল, আসলে সব জায়গায় আবর্জনায় ভরা যদি বলি, তো সব জায়গায় আপনারা হাত দিয়েছেন, হাত দিচ্ছেন, এবং যেখানে যেখানে আবর্জনা আছে, যেখানে যেখানে সমস্যা আছে, সমাধানের রূপ দিচ্ছেন, যেটা আপনারা গঠন করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। আপনারাই তো তৈরি করে দিলেন, আপনারাই তো আপনাদের পছন্দের ব্যক্তিকে আপনারা ওই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নিয়ে এসেছেন। আসলে আপনার কাছে দুটি প্রশ্ন, আপনি আসলে কি আপনারা তো চয়েস করার সময় আসলে সঠিকভাবে চয়েস করেছেন কিনা, আদৌ তারা এই রাষ্ট্রকে, দেশকে তারা সংস্কার করতে পারবে কিনা, তাদের সেই যোগ্যতা আছে কিনা, এবং আপনার কি মনে হয় ছাত্র সমাজ কি মনে করে বা আপনারা কি মনে করেন কতটুকু সময় তাদের দেওয়া উচিত বা নেওয়া উচিত? আপনারা জানেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি সারা পৃথিবীতে পরিচিত এবং সারা পৃথিবীতে তার একটা গ্রহণযোগ্যতা আছে। আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ করবেন। আমরা কোনো সুনির্দিষ্ট সময়ের পক্ষে না। এই স্বৈরাচার সরকার আমাদের রাষ্ট্রে যে অপশাসন চালু করেছে এবং আমাদের রাষ্ট্রকে যে একটা ভঙ্গুর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে, আমরা এই ভঙ্গুর রাষ্ট্রকে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সংস্কার করতে চাই। এবং অবশ্যই আমরা আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সময়টুকু প্রয়োজন এবং রাষ্ট্র সংস্কারের জন্য যে সময়টুকু প্রয়োজন, আমরা সেই সময়টুকু নিয়ে আমরা ভোটের দিকে এগোবো। তবে কেউ যদি কোনো ধরনের আলটিমেটাম দেয়, 90 দিনের কথা এসেছে কোনো জায়গা থেকে, আমরা তাদেরকে বলছি 90 দিনের সময় দেয়া মানে হচ্ছে আমাদেরকে আলটিমেটাম দেয়া। বাংলাদেশের ছাত্র সমাজকে কেউ যেন কোনো ধরনের আলটিমেটাম না দেয়, এই দুঃসাহসটা যেন কেউ না করে। আরেকটা বিষয়, আমাদের রাষ্ট্রের যে অর্থনৈতিক ব্যবস্থা এখন ভঙ্গুর,
এছাড়াও প্রশাসনিক ব্যবস্থা সহ সমস্ত জায়গায়, শিক্ষা ব্যবস্থা সমস্ত জায়গায় একটা মানে সংস্কার সব জায়গায় প্রয়োজন। সব জায়গায় আমাদের সংস্কার প্রয়োজন। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাদের যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো করব। অবশ্যই আমরা সেই সংস্কারগুলো করার পরেই আমরা আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের যে ভোট, গণভোট, নির্বাচন প্রয়োজন, আমরা সেদিকে এগোবো। মানে আমরা ইতিপূর্বে যে নির্বাচনটুকু দেখেছি তারা খুব সমালোচিত নির্বাচন দেখেছি। আসলে আপনারা বা ছাত্র জনতা যে নির্বাচনের বা অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দিবে, আপনার কি মনে হয় আসলে কি সবাই স্বাচ্ছন্দ্যে ভোট কক্ষে গিয়ে ভোট দিতে পারবে? আপনি যদি দেখেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের দুইজন, আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে যে দুজন আছেন, ওনারা ব্যতীত যারা আছেন তারা ওয়েল কোয়ালিফাইড অ্যান্ড তাদের পরীক্ষিত ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী তাদের একটা গ্রহণযোগ্যতা আছে এবং তারা পরীক্ষিত। আমরা বিশ্বাস করি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেখানে সকল দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ। তবে এই স্বৈরাচার সরকার যারা আমাদের এই রাষ্ট্রে 15 বছর কিংবা 16 বছর দুঃশাসন করেছে, অপশাসন করেছে এবং বাংলাদেশের মানুষকে জিম্মি করেছে, কোনো ধরনের স্বাধীনতা ছিল না, এই স্বৈরাচার সরকারকে আমরা এই বাংলাদেশে কোনোভাবেই ক্ষমতায় আসতে দিব না এবং বাংলাদেশের ছাত্র সমাজ এটা নিশ্চিত করবে। জনাব রাসেল আহমেদ, আপনি স্বৈরাচার বলতে আপনি একটি পক্ষকে, একটি দলকে, একটা গোষ্ঠীকে আপনি ইন্ডিকেট করে কথাটা বলছেন, যাদেরকে আপনারা উৎখাত করেছিলেন। আপনার কি মনে হয় না স্বৈরাচার ব্যাপারটা বা এই ধরনের দুঃশাসন ব্যাপারটা আর অন্য কোনো দলের সাথে তকমা হিসেবে নাই? বা আপনাকে এইসব চিন্তা করেই আপনারা কাজ করবেন কিনা ভবিষ্যতে? অবশ্যই আমরা আমাদের রাষ্ট্রীয় যে অব্যবস্থাপনাগুলো আছে সব কিছু চিন্তা ভাবনা করে আমরা কাজ করব। আমরা যারা আগামীতে ক্ষমতায় আসবে তাদের প্রতি আমাদের ক্লিয়ার মেসেজ, আপনারা যদি আমাদের রাষ্ট্রে যে কোনো ধরনের বৈষম্য কিংবা অপশাসনের চেষ্টা করেন তাহলে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সারা বাংলাদেশের ছাত্র জনতা, আপামর জনতা প্রশ্ন করতে শিখে গেছে। আপনাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং সে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যদি সেই জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে আমরা স্পষ্ট ভাষায় জানাচ্ছি আপনাদেরকেও এই স্বৈরাচার সরকারকে যেভাবে আমরা উৎখাত করেছি আপনাদেরকেও আমরা উৎখাত করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রাসেল আহমেদ। আমি আপনার একটি প্রশ্ন যদি করি, যে আপনারা আন্দোলন করলেন, আপনারা এখন রাষ্ট্রকে সংস্কারে কাজ করছেন এখন বর্তমানে, এবং রাষ্ট্রকে সংস্কার করার জন্য একেবারে আপনারা পুরো স্তরে আপনি কাজ করছেন, একেবারে যতটুকু নিচে যতটুকু উপরে যাওয়া যায় আপনারা কাজ করছেন। আসলে রাসেল আহমেদ, আপনির নেতৃত্বে চট্টগ্রামে এত ছাত্র আন্দোলন, এত ছাত্ররা নেমেছিল, আপনি কি জানতে চাই আসলে তখনের আন্দোলন কঠিন নাকি এখন যে রাষ্ট্রকে সংস্কার করছেন এটা কঠিন? কোনটা কঠিন? আচ্ছা, আপনারা জানেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক বেশি কঠিন। তো আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটাকে রক্ষা করার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা করছি। আমরা যে প্রতিবন্ধকতার শিকার হয়েছি এবং হামলা মামলার শিকার হয়ে আমরা স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করে এখন মুক্ত বাতাসে বাংলাদেশের মানুষ ঘোরাফেরা করতে পারছে, আমরা পারছি। এই যে পরিবেশটা আমরা নিশ্চিত করেছি, এই পরিবেশটা যেন আরও সুন্দর হয়, আরও গঠনমূলক হয়, আরও যেন বাস্তবায়িত হয়, আমরা যেন সারা বাংলাদেশে যেন আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, আমরা সেদিকে নজর রেখেছি। আপনি যেটা বললেন যে আমাদের আন্দোলনের সময়টা বেশি চ্যালেঞ্জিং ছিল নাকি আমাদের বর্তমান সময়টা অনেক বেশি চ্যালেঞ্জিং, আমাদের কাছে দুইটা বিষয় অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আমরা যেহেতু একটা বিষয়কে চ্যালেঞ্জ করে সেই অপশক্তিকে মোকাবেলা করে আমরা স্বাধীনতাটাকে ছিনিয়ে আনতে পেরেছি। আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের আপামর জনতা ও ছাত্র সমাজ আমাদের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের বাংলাদেশকে সুষ্ঠু, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা দিয়েছেন। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা এখন আসি মাহফুজুর রহমান, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম। আমরা দেখতাম যে আন্দোলনকালীন সময়ে আমরা দেখলাম তখনকার রাষ্ট্র হতে সরকার থেকে বারে বারে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতো, আসলে এক প্রকার দমনের একটা অংশ হিসেবে কাজ করতে আছে। তারপরও আপনারা এত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ছাত্ররা কিভাবে যোগাযোগ করতেন? আপনার মনে হয় যেন আপনাদের আসলে পুরো বাংলাদেশের মধ্যে আপনাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। আসলে ব্যাপারটা একটু বলেন তো আমাদের। আমাদের আন্দোলন যখন প্রথম শুরু হয় তখন থেকে আমাদের
আমরা এতটা সুসংগঠিত ছিলাম যে আমাদের যেখানে আমরা একটা 1 ঘন্টা আগেও কোনো কর্মসূচি ঘোষণা করলে সেখানে আমাদের ছাত্র জনতা এসে উপস্থিত হয়ে যেতেন। আর এই আন্দোলন আস্তে আস্তে যখন বেগবান হয়, তা সরকার তখন আমাদের উপর যেমন মাঠে দমন নিপীড়ন শুরু করে, তেমনি আমাদেরকে যে ইন্টারনেট সংযোগ সেটা বন্ধ করে দেয়। তো ইন্টারনেট সংযোগ যখন বন্ধ করে দেয়, তখন আমরা আমাদের যে কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য আমরা ওভারফোন ব্যবহার করি, এবং আমাদের যে মেসেঞ্জিং সিস্টেম আছে ওই মেসেঞ্জিং সিস্টেমের মধ্যে আমরা সবার সাথে কানেক্ট করার চেষ্টা করি। আমরা যেমন আমাদের কর্মসূচিগুলো এমনভাবে করার চেষ্টা করতাম যেখানে অনেক মানুষ একেবারে প্রয়োজন ছাড়া জড়ো হতো। তো সেখান থেকে যখন আমরা ঘোষণা দিতাম, তখন অনেকে এসে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারতো। এইভাবে আমরা আমাদের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাই। যদিও বা এই সময় আমাদের ওই ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে আমরা আমাদের যে গণ অভ্যুত্থানটাকে অনেকটাই পিছিয়ে নিয়ে যেতে হয়েছে। আমাদের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা সেটা হওয়ার কথা ছিল 19 তারিখ থেকে 20 তারিখে, সেটা জুলাইয়ের 19 থেকে 20 তারিখে সেটা হয়েছে আগস্টের 5 তারিখ। আর এই সময় ওই কারণে একটু পিছনে চলে গেছে। হ্যাঁ, আমরা মনে করি এই যে ইন্টারনেট আপনারা 19, 20, 21 তারিখের মধ্যে ওই অভ্যুত্থানটুকু করতে চেয়েছিলেন, মানে এরকম প্ল্যান? আমরা অভ্যুত্থান করতে চাই না, কিন্তু অভ্যুত্থান হওয়ার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, যেটা আসলে এই দেশের মানুষ যে 15 বছরের ক্ষোভ থেকেই সে অভ্যুত্থানের জন্য এগিয়ে এসেছে, সে অভ্যুত্থানের জন্য চেষ্টা করেছে। আপনারা তো বিভিন্ন দফা দিয়েছিলেন, 4 দফা, 9 দফা, এরকম দফা। তার পরবর্তীতে কোন সময়ে গিয়ে আপনারা 1 দফায় চলে আসলেন? পাশাপাশি আরেকটা প্রশ্ন করতে চাই, যখন আপনারা 1 দফাতে চলে আসলেন, তখন কিন্তু আর ছাত্রের পাশাপাশি বিভিন্ন গার্ডিয়ান, সুশীল সমাজ, অভিভাবকরা এবং সমাজের যারা একটু নীতি নির্ধারক আছে, যা সচেতন নাগরিক, তারাও নেমে পড়েছে। আসলে আপনারা কেন এই 1 দফাতে চলে আসলেন? 4 দফা আর 9 দফা এগুলো ফেলে? আমাদের পুরো আন্দোলনটা ছিল আমাদের ছাত্র সমাজ ও জনতার আকাঙ্ক্ষার নির্ভরশীল। যে সময় যে আকাঙ্ক্ষা ছিল ছাত্র সমাজ এবং আমাদের যে জনতা আছেন, আমাদের সকল শ্রেণী পেশার মানুষ আমাদের থেকে যেটা প্রত্যাশা করেছেন, সেই প্রত্যাশার আলোকে আমরা আমাদের কর্মসূচিগুলো সাজিয়েছি। এর মধ্যে আমাদের প্রথমে যে আন্দোলনটা ছিল সেটা জানেন, যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন। সে আন্দোলন প্রথমে 1টা দফা নিয়ে আমরা শুরু করেছি, পরবর্তীতে এই দফা বাড়তে আমরা 9 দফায় গিয়ে উপনীত হয়। সেই 9 দফা যখন সরকার কার্যকর করে নাই, যখন ওই সময়ের মধ্যেও আমাদের উপর গুলি করা হয়, আমাদের যে হত্যাকাণ্ডের বিচারগুলো করতে সরকার ব্যর্থ হয়, তখন আমরা মনে করি যে এই সরকারের পক্ষে আমাদের যৌক্তিক যে সংস্কার আন্দোলন সেগুলো মেনে নেওয়া সম্ভব না। তখনই আমরা ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন হিসাবে আমরা 1 দফা স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের দিকে এগিয়ে যাই। এবং এই আপনারা দেখবেন, এই দফাটা যখন আমরা দিয়েছি, আমাদের এই 2-3 দিনের মধ্যে এই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। এদেশের ছাত্র সমাজ, এদেশের সাধারণ জনগণ যে 15 বছরের ক্ষোভ, সেটা খুব শীঘ্রই এটা বিস্ফোরণ ঘটে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা পতাকা পাই, একটা স্বাধীন দেশ পাই আবার পুনরায়। আরেকটা প্রশ্ন ছিল আপনার এখানে, যে প্রথমে খুব কম ছিল, পরবর্তী বেশি ছিল। এই যে 1 দফাতে যখন চলে আসলো, তখন Welcome to N Mohammed Group. For over 50 years, N Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. And Mohammed Group, since 1968. বিচক্ষণতা এবং দূরদর্শিতা
চিন্তাভাবনা থেকে আমার বাবা প্লাস্টিক ইন্ডাস্ট্রি স্থাপন করে এই চট্টগ্রামে, অ্যান্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা শুরু করা হলো 1984-এ। বাজারে আমাদের প্রোডাক্টের গ্রহণযোগ্যতা দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের নূর জেনারেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, অ্যান্ড মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তারপর শুরু হলো অ্যান্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা। এর পরবর্তী আমরা শুরু করলাম এক্সক্লুসিভ ফার্নিচার, তারপর শুরু করলাম আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালসের একটা শোরুম, এবং এর পাশাপাশি আমরা অ্যান্ড মোহাম্মদ পলিমার, অ্যান্ড মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, এবং আমরা ইতিমধ্যে আরেকটা নতুন ফার্নিচারের ফ্যাক্টরি স্টার্ট করছি। আমরা চেষ্টা করে যাব সামনে আরও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য। আর আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বাংলাদেশের যেই ইন্ডাস্ট্রিগুলোর যাত্রা এখন শুরু হয়েছে, এবং আশা করি এটা আর থামার কোনো ওয়ে নেই। ফুল এফোর্টটা তখনই সাকসেস হয় যখনই কোনো কাস্টমার বলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। Shima Automatic Rerolling Mills Limited, the finest steel forever. আমরা সবাইকে নামতে দেখেছি। আসলে কি আপনারা জানতেন এই এক দফার কথা বললে সবাই নামবে, এরকম আপনারা মনে করেছেন? পাশাপাশি আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনারা ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো তো আপনাদের বন্ধ ছিল, তো আপনারা বলেছিলেন যে মোবাইল মেসেজে আপনারা যোগাযোগ করতেন। আসলে কেন্দ্রের সাথেও কি এরকম মোবাইল মেসেজের মাধ্যমে আপনারা সব কিছু করতেন? এত স্টুডেন্টদেরকে আপনারা কীভাবে এতগুলো মেসেজ পাঠাতেন আপনারা? আচ্ছা, প্রথমে যে কথাটায় আসি সেটা হলো যে আমরা কি জানতাম কি না দেশের সাধারণ জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে নেমে যাবেন? আমরা জানতাম। আসলে আমরা যখন দেখি যে 24-এর নির্বাচন, এই নির্বাচন এদেশের মানুষ কিভাবে বয়কট করেছে, এই যে প্রহসনমূলক নির্বাচন এদেশের অধিকাংশ মানুষ বয়কট করেছে, এদেশের মানুষের ভোট ও বাতের যে অধিকার আদায়ের যে আন্দোলন যারাই করেছে তাদের পক্ষ হয়ে এদেশের মানুষ লড়াই করার চেষ্টা করেছে। এই যে অনুপ্রেরণা থেকে আমরা মনে করছি যে আমরা যখন এক দফার দিকে যাব, এদেশের মানুষ খুব শীঘ্রই আমাদের সাথে দল মত নির্বিশেষে আমাদের ব্যানারে এসে স্বৈরাচার শেখ হাসিনাকে পতনের দিকে এগিয়ে যাবেন এবং শেখ হাসিনার পতন ঘটাতে সম্ভব হবেন। আর আরেকটা কথা যেটা বলতে চাইতেছেন, আমরা আসলে যখন আমাদের ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল তখন আমরা কিভাবে যোগাযোগ করতাম? ওই সময় আপনি যে মেসেজের কথা বলেছিলেন, হ্যাঁ, আপনার কেন্দ্র থেকে কিভাবে মেসেজ পেতেন? আর আপনারা কারণ ছাত্রের সংখ্যা তো অনেক বেশি, তাদেরকে আপনি কিভাবে আপনারা মেসেজের কন্ট্রোলে নিয়ে আসতেন? আসলে আমাদের যে সিস্টেমটা ছিল সেটা হলো যে যখন আমাদের কেন্দ্রে একজন আমাকে একটা মেসেজ পাঠাইতো, আমি এই মেসেজটা যখন আমি আরেকজনকে পাঠাইতাম তখন ওখানে লিখে থাকতো আপনি আরো 10 জনকে পাঠাবেন। আবার যে পাঠাবে তাকেও বলে দেওয়া হতো আপনি আরো 10 জনকে পাঠাবেন। এই যে একটা সিস্টেম, আমরা একা 100 জনকে পাঠাচ্ছি না, আমাদের প্রতিজনই 10 জনকে পাঠাচ্ছে। এইভাবে এটা পুরো 10 জনের দায়িত্ব নেওয়া হলো এক কথায়। এভাবে আমরা আমাদের সহযোদ্ধা যাদেরকে চিনতাম, যাদেরকে আন্দোলনে অংশগ্রহণ করতে দেখতাম, সবার মধ্যে মেসেজটা ছড়িয়ে যেত। হ্যাঁ, মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আসি আমিনুল হক পিয়াস, সহ সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মূল ফসল কিন্তু, মূল এলিমেন্ট কিন্তু আন্দোলন। পাশাপাশি এখন আমরা দেখছি সনাতন ধর্মাবলম্বীরা তারাও কিন্তু আন্দোলন করছে, তারাও কিন্তু জড়ো হচ্ছে। আপনাদের যে পথ, আপনারা যেভাবে আন্দোলন করছেন, তারাও একই স্টাইল ফলো করার চেষ্টা করছে। কিন্তু এই ক্ষেত্রে আপনারাও আন্দোলন করলেন, আপনারা সাকসেসফুল হলেন, সফল হলেন। আর যারা সনাতন ধর্মাবলম্বী তারাও করছে, কিন্তু সেক্ষেত্রে তাদের আন্দোলনকে সমাধানের রূপ দিতে আপনারা সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা কি পরামর্শটুকু দিচ্ছেন, বা আপনারা কি প্ল্যান মাথায় আপনারা ঘুরপাক খাচ্ছে? তা আসলে তো আপনারাও তো আন্দোলন করলেন, এখন তারাও আন্দোলন করছে। আপনাদেরকে দমন নিপীড়নের জন্য সে সরকার কিন্তু অনেক কাজ করেছে, এখন তাদেরকে দমন নিপীড়ন আপনারা করছেন কিনা, প্রতিহত করার কোনো সরকার কোনো প্ল্যান করছে কিনা, এগুলো নিয়ে একটু আপনারা জানেন যে এই স্বৈরাচারী সরকার যখন আমাদের কাছে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গিয়ে পরাস্ত হয়েছে, তখন তারা বিভিন্ন পথ অবলম্বন করছে এই দেশে ক্ষমতায় ফিরবার জন্য। ঠিক তেমনি আমার হিন্দু ভাই বোনদের কথা বলতে চাই, হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো মহলের উস্কানিতে আসবেন না। কারণ এই স্বৈরাচারী সরকার, তাদের এখন অন্যতম হাতিয়ার হচ্ছে এই সংখ্যালঘু সাম্প্রদায়িক, মানে আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আছে, তাদেরকে তারা পুঁজি করে এই দেশের ভিতরে একটা অস্থিতিশীলতা কায়েম করে
তারা ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় বসতে চাচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের যে প্রধান উপদেষ্টাগণ আছেন তারা বিভিন্ন ধর্মমত নির্বিশেষে সবার সাথে বসেছেন, হ্যাঁ, এবং তারা তাদের দাবিগুলো কিভাবে মেনে নেওয়া যায় তার একটা পরিকল্পনা করছেন। কিন্তু তারপর আমরা দেখছি বিভিন্ন ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভুয়া তথ্য দিয়ে যে গণজোয়ার হয়েছে, এই জোয়ার হয়েছে, সেই জোয়ার হচ্ছে, মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে এবং বাইরের দেশের মিডিয়াগুলোতে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের ভিতরে সংখ্যালঘুরা নির্যাতিত, যা একদম নেহায়াত এবং বানোয়াট কথা একটা। এবং আমরা প্রতিদিন আমরা যারা বৈষম্য বিরোধীমূলক ছাত্র আন্দোলনের যারা কর্মসূচিতে আমরা যারা আছি ছাত্র সমাজ, তাদের প্রতিদিন কোনো না কোনো মত বিনিময় সভা হচ্ছে মন্দিরগুলোতে, গির্জাগুলোতে, আমরা ঘুরে ঘুরে দেখছি। আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে যতটুকু সাহায্য তাদের করা প্রয়োজন আমরা ততটুকু করব। তবে একটা কথা ক্লিয়ারলি বলে দিতে চাই তাদের উদ্দেশ্যে, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, যদি এরকম কোনো পায়তারা হয় দেশকে অস্থিতিশীল করার, তাহলে ছাত্র সমাজ যেভাবে আসনে বসাইতে পারে সেই আসন থেকে ছুঁড়ে ফেলতে 2 মিনিট সময় নেবে না। যেহেতু আপনাদের প্রতিনিধি আছে অন্তর্বর্তীকালীন সরকারে, তাদেরকে আপনি কি আপনারা কোনো পরামর্শ দিচ্ছেন কিনা, বা তারা এই যে আন্দোলন এটাকে প্রতিহত করার জন্য বা প্রতিহত বলেন বা সমাধান করার জন্য এখন কি করছে তারা, বা আপনারা কি সাজেশনটুকু আপনারা দিচ্ছেন, যেহেতু আপনারা ছাত্রদের সাথে থাকেন? জি, আপনারা জানেন যে আমাদের উপদেষ্টা মণ্ডলীগণের ভিতরে আমাদের 2জন ছাত্র প্রতিনিধি আছে, তাদের সাথে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ করছি এবং দেশের যে সার্বিক পরিস্থিতি তাদেরকে আমরা অবগত করছি। আমরা চাই এই দেশে ধর্মমত নির্বিশেষে একটা স্বাধীন, সুন্দর এবং পরিচ্ছন্ন এক বাংলাদেশ হোক। এবং তাদেরকে আমরা প্রতিদিনের যে কর্মসূচি, প্রতি আপডেট টু আপডেট আমাদের কর্মসূচি শেষ হয়ে তাদেরকে আপডেট জানাচ্ছি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা যুগোপযোগী এক সিদ্ধান্ত নেবে এবং যারা আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের পক্ষে কথা বলার জন্য, তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য তারা। আমিনুল হক পিয়াস, একটা অভিযোগ ছিল আসলে সেই সরকারের কথা, যে সরকারকে আপনারা উৎখাত করেছিলেন, তাদের মতের বিরুদ্ধে হয়ে গেলে তখন তারা রাজাকার বা শিবির ট্যাগ দিত। এখন দেখলাম আপনাদের মতের যদি একটু বিরুদ্ধে যায়, মতবিরোধ হয়, কেউ তাদেরকে দালাল ট্যাগ দেওয়া হচ্ছে। আসলে এই ট্যাগিনের রাজনীতি শেষ হয় না কেন? আসলে আপনারা তো এত আন্দোলন করলেন, মানুষের বাক স্বাধীনতা ফিরে পেল, স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য তো লক্ষ্যে তো আপনারা এই কাজটুকু করেছিলেন, কিন্তু এই ট্যাগিনের রাজনীতি, ট্যাগ দেওয়ার রাজনীতিটা এখনো শেষ হচ্ছে না। আসলে এই আন্দোলনের সুফল কি আপনারা যদি বলেন, যদি পিয়াস একটু বলেন। এই ট্যাগের রাজনীতি শুরু করেছে তৎকালীন সরকার, স্বৈরাচার সরকার, শেখ হাসিনা সরকার। আমরা বলতে চাই দীর্ঘ 15 বছর বা কিংবা 16 বছর তারা এখানে শাসন করেছে। নিঃসন্দেহে বলা যায় তাদের হয়তো কিছু লোক দেশের বাইরে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের দোষরা কিন্তু এখনো রয়ে গিয়েছে, যারা কোনো না কোনোভাবে চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। কিছুদিন আগে আমরা স্বাধীনতা লাভ করেছি, কিন্তু ওই স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে কিছু লোক তাদের পক্ষ হয়ে নানান বিবৃতি, নানান মন্তব্য দিচ্ছে, যেটা কখনোই কাম্য না। ছাত্র সমাজ রক্ত দিয়েছে, ছাত্র সমাজে অনেক পরিবার এখন শোকের ছায়া। এরই মধ্যে যখনই কোনো লোক ওই হত্যাকারী সরকারের পক্ষে কোনো কথা বলে, অবশ্যই আমরা ধরে নিব তারা সরকারের দালাল। কেননা তারা সরকারকেই রিপ্রেজেন্ট করছে। যাদের মনে এই 1500 জনের মৃত্যুর যে শোকের ছায়া কাজ করে না, যারা সরকারের পক্ষে কথা বলছে, অবশ্যই আমরা ধরে নিতে পারি তারা কি সরকারের দালাল। কারণ আমরা আমরা একটা অভ্যুত্থান করেছি, যে অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে, কিন্তু কিছু গোষ্ঠী, কিছু মহল এখনো কাজ করে যাচ্ছে এই সরকারকে পুনঃপ্রতিষ্ঠার জন্য। আমাদের আপনার কি জানা পিয়াস, আপনার কি মনে হয় না আসলে যাদেরকে রাজাকার শিবির ট্যাগ দেওয়া হতো, এটা একটা ট্যাগ, আপনি আবার আপনাদের মতের বিরুদ্ধ হলে আপনি আবার দিচ্ছেন দালাল, সেটাও ট্যাগ। ওই ট্যাগের কালচার, ট্যাগিনের কালচারটা বন্ধ হওয়া উচিত মনে করেন কিনা আপনি? না, অবশ্যই আমি মনে করি বন্ধ হওয়া উচিত, কিন্তু এখন যেটা চলছে, যেহেতু বিগত কয়েকদিন হলো আমাদের স্বৈরাচার সরকারের পতন হয়েছে, এখন আপনারা জানেন স্বৈরাচার সরকার পতন হয়েছে, কিন্তু স্বৈরাচার সরকারের যারা সমর্থক ছিল তাদের কিন্তু পতন হয়নি। তারা কোনো না কোনোভাবে চাচ্ছে এই সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, যার কারণে একটা শব্দ আমাদের মধ্যে কমন হয়ে গেছে, কি তারা সরকারের দালাল। আমরা কিন্তু কোনো দল ট্যাগ দিচ্ছি না, যে শিবির, জঙ্গি, এগুলো কোনো ট্যাগ দিচ্ছি না। আমরা চাচ্ছি তারা সরকারের সমর্থক। দালাল বলতে আমরা সমর্থক বোঝাচ্ছি, তাদের পক্ষে কথা বলছে। আমিনুল হক পিয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসি যে মাহফুজুর রহমান, আপনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনার কাছে আবার একটা বিশেষ প্রশ্ন, বিশেষ আলোচনা, এখন যে আলোচনাটুকু সব জায়গায় হচ্ছে, বিএনপি
তৎকালীন সরকার, তখনকার সরকার আমরা বিভিন্ন মূর্তি দেখতে পেয়েছিলাম। তো আওয়ামী লীগ সরকার এসে সেই মূর্তিগুলা ভেঙে দিয়েছিল আসলে। বা বিভিন্ন নাম বিএনপি সময়টাতে আমরা দেখেছি বিভিন্ন নাম দেওয়া হতো, যেমন কি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সব নানাবিধ। বিএনপি আওয়ামী লীগ সরকার এসে তার নামগুলো সরাই ফেলতো এবং তাদের মূর্তি থাকলে সবগুলা ভেঙে আবার নতুন করে আওয়ামী লীগ সরকারের, যে আমি যদি বলি যে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আমরা দেখতে পাই। পরবর্তীতে এখন এসে যখন সেই সরকার উৎখাত হলো, তখন আমরা দেখলাম তাদের নাম সরানো হচ্ছে, তাদের মূর্তি ভাঙা হচ্ছে এবং ন্যাক্কারজনক একটা অবস্থা মূর্তিদের উপর। আমি একটু আপনার কাছে স্পেসিফিকলি জানতে চাই, আসলে এই যে নাম সরানোর যে একটা সংস্কৃতি, একটা নাম দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, প্রজ্ঞাপন জারি করে একটা নাম দেওয়া হয়, সেই নামকে আবার নামটাকে আবার অপসারণ করা হয়, নামটাকে আবার পরিবর্তন করা হয়, এই আবার মূর্তিগুলাকে ভেঙে ফেলা হয়, মূর্তি তৈরি করা হয়। এইসব কালচার, এইসব সংস্কৃতিকে আপনি কিভাবে দেখেন? আসলে একটা নাম সরানোর সংস্কৃতিকে আপনি জনাব মাহফুজ আপনি কিভাবে দেখেন? প্রথমে আমি আমার সহযোদ্ধার যে বিষয় নিয়ে আলোচনা করে সেখানে কিছুটা অ্যাড করতে চাই। সেটা হলো যে এদেশে যে ট্যাগিং এর রাজনীতি চলে আসছিল, আমরা চাই না সেই রাজনীতি আবার ফিরে আসুক। কিন্তু আমরা এই মুহূর্তে যেটা দেখতেছি, অনেককে বলা হচ্ছে যে দালাল ট্যাগ দেওয়া হচ্ছে। এখন দেখুন, আমাদের নির্দিষ্ট কোনো মতামত নেই। আমাদের মতামতের বিরুদ্ধে গেলে আমরা কাউকে দালাল বলতেছি এমন না। আমাদের মতামত হলো দেশের ছাত্র জনতার মতামত, আমাদের মতামত হলো দেশের গণমানুষের মতামত। অবশ্যই এই গণমানুষের মতামতকে যারা অস্বীকার করবেন, এই গণমানুষের মতামতের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ যদি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেন বা স্বৈরাচারকে পুনর্বাসনের স্বপ্ন দেখেন, তাহলে তাদেরকে আমরা দালাল বলতে পারি। এটা ট্যাগিং হিসেবে না, এরা আসলে এটা সত্যিকার তাদের সাথে তাদের আচরণ এবং তাদের যে কার্যক্রম এর জন্যই আমরা এটা বলতেছি তাদেরকে দালাল। এছাড়া আমরা চাই না আবার এদেশে ট্যাগিং এর রাজনীতি ফিরে আসুক। আশা করি স্বাধীন দ্বিতীয় গণ অভ্যুত্থানের পরে কেউ আবার কাউকে দালাল নির্দিষ্ট দলের ট্যাগ দিয়ে কোনো ধরনের নির্যাতন করতে পারবে না। আর দ্বিতীয় কথা হলো যে আপনি যেটা বলতে চাইতেছেন যে আমাদের নাম ফলকগুলো চেঞ্জ করে ফেলা, আমাদের যে স্মৃতিস্তম্ভগুলো ভেঙে ফেলা, আমাদের যে মূর্তিগুলো চেঞ্জ করে ফেলা, এই জিনিসগুলো আমরা কখনো সমর্থন করি না। এই রাষ্ট্রীয় সম্পদ কারো ব্যক্তি মালিকানাধীন না। ব্যক্তি চাইলে সেটাকে ভাঙতে পারে না, ব্যক্তি চাইলে এটাকে চেঞ্জ করতে পারে না। তবে আমরা চাই যে স্বৈরাচার বা যারা গণহত্যার সাথে জড়িত, যারা এদেশের মানুষকে শোষণ করেছে, এমন কারো নামে যেন এদেশের কোনো মূর্তি না থাকে, এদেশের কোনো জায়গার নাম ফলক না থাকে। আমরা এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত অপসারণ চাচ্ছি সেই সরকারের কাছে বা আমাদের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর আমরা চাই না সহিংসতার সৃষ্টি করার জন্য নির্দিষ্ট কারো মূর্তি বা নাম ফলক মুছে দিক। আমরা চাই স্বৈরাচারে এই দেশ ছেড়ে চলে গেছে, স্বৈরাচারের নাম এই শহর থেকে, এই দেশ থেকে মুছে যাবে। সেটা আমরা মুছে ফেলার জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো অপসারণ করা হোক। জনাব মাহফুজুর রহমান, আমরা আসলে তো এই আন্দোলনকে ঘিরে তখনকার সরকার কিন্তু বা তখনকার রাষ্ট্রপ্রধান কিন্তু অনেক দমন নিপীড়ন চালিয়েছিলেন। আমরা দেখেছি অনেককে আটক করতে দেখেছি, প্রতিদিন শত শত হাজার হাজার ছাত্রকে আমরা আটক করতে দেখেছি। অন্য মত অবলম্বী যারা আছে, অন্য দলের যারা আছে, যারা ভিন্ন মত পোষণ করে সরকারের, সেই সময় সরকারের, তাদেরকেও আটক করতে দেখেছি। আমি যদি ছাত্রদের কথা যদি বলি, আসলে অনেক ছাত্রদেরকে কিন্তু আটক করা হতো। আমরা আসলে এমনও অনেক কিছু দেখেছি এখন গণমাধ্যমের সূত্র ধরে দেখছি, আসলে ডিবি কার্যালয়কে একটা আয়নাঘরের মতো একটা ব্যবস্থাপনা রাখা হতো, ছাত্রদেরকে অনেক নির্যাতন করা হতো, আমরা দেখেছি। এটা এখন জনাব মাহফুজ আপনার থেকে জানতে চাই, আসলে আপনাকে এরকম তথ্য আছে কিনা এই চট্টগ্রামে, যেহেতু আপনি চট্টগ্রামের দায়িত্ব পালন করছেন, কতজন আটক করা হলো আপনাদের আন্দোলনের যারা ছাত্র আছে তারা? এবং এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, যারা স্বৈরাচার বলছেন তারা তো এখন আর নাই, এখন যারা আটক হলো তাদের তো নির্দিষ্ট একটা মামলার কারণে আটক করা হলো বা তাদের উপর বিভিন্ন মামলা দেওয়া হলো, সেই মামলাগুলোর খোঁজখবর কি? আসলে কি মামলাগুলো কি থাকবে নাকি চলে যাবে? আন্দোলন চলাকালীন সময় স্বৈরাচার শেখ হাসিনার পক্ষ থেকে বা স্বৈরাচারের যে
স্বৈরাচারের যে প্রশাসন ছিল সেই প্রশাসনের পক্ষ থেকে গণগ্রেপ্তার কার্যক্রম চলমান ছিল, যে কারণে প্রতিদিনে হাজার হাজার আর আমাদের ভাই বোনদেরকে, আন্দোলনকারীদেরকে, এমনকি নিরপরাধ যারা আন্দোলনে অংশগ্রহণ করেন নাই, শুধুমাত্র তাদের প্রোফাইলে একটা প্রোফাইল পিকচার চেয়ারে আন্দোলনকারীদের পক্ষে থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে। এই হিসাবে আমরা আসলে অ্যাকুরেটলি আন্দোলন অংশগ্রহণ করার জন্য বা এই আন্দোলনে পক্ষে দাঁড়ানোর জন্য কতজন গ্রেপ্তার হয়েছে তার অ্যাকুরেট হিসাব আমাদের কাছে এই মুহূর্তে এখনো পর্যন্ত করা সম্ভব হয় নাই। আর আপনারা জানেন আমাদের যে আন্দোলনকারীরা মামলায় শিকার হয়েছেন, যা অ্যারেস্ট হয়েছেন, তাদের অধিকাংশকে এখন আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করেছি এবং অনেক কিছু সংখ্যক আমাদের এখনো আইনি প্রক্রিয়ার মধ্যে মুক্ত হওয়ার পথে রয়েছে। আশা করি খুব শীঘ্রই সবাই স্বাধীন দেশে সবাই আবার মুক্ত বাতাসে ফিরে আসবে। আমরা সকল ধন্যবাদ অসংখ্য মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একদম সুপ্রিয় দর্শক, আমরা আসলে এই সমন্বয়কারীদেরকে যখন আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আমরা এটিএন বাংলার পরিবার অনেক প্রশ্ন রেখেছি, সময় স্বল্পতার কারণে আমরা এই প্রশ্নগুলো করতে পারছি না। আমরা একদম শেষ প্রান্তে আছি, আমরা শেষ দিকের কয়েকটা প্রশ্ন আছে যে এটা আমরা রাসেল আহমেদ আপনাকে দিয়ে শেষ করতে চাই। যেটা প্রশ্ন আমরা রাখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তো আসলে সমন্বয়করা কাজ করছে। একটা সময় তো আপনাদের সাথে সবার সাথে সম্পৃক্ত ছিলেন বা খুব যোগাযোগ ছিল। আসলে এখনো পর্যন্ত সেই যোগাযোগ বিভিন্ন সকল শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি সবার সাথে আপনাদের যোগাযোগ আছে কিনা বা কোন প্রক্রিয়া আছে? আসলে কি আপনারা কি মনে করেন যেহেতু আসলে ছাত্র আন্দোলন বা ছাত্র জনতা যে সংস্কারের কাজে এখন নেমেছে, আসলে আঞ্চলিক কমিটি আপনাদের প্রয়োজন আছে কিনা, আপনারা মনে করেন কিনা? আমরা যখন আন্দোলনটা শুরু করি তারপর থেকে আমাদের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের ভাই বোনদের সাথে আমাদের সম্পৃক্ততা বৃদ্ধি পায় এবং আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাই বোনদের সাথে আমরা সমন্বয় করে আমরা 2-1 জনকে প্রতিনিধি নির্বাচন করে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করি এবং সেখানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাই বোনদের প্রতিনিধি আছেন। আমরা তাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখনও সমন্বয় করে আসছি। তাদের সাথে আমাদের যে বন্ধন তৈরি হয়েছে সেটা এখনও অটুট আছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমাদের আন্দোলন এখনও শেষ হয় নাই। আমরা যে কোনো প্রয়োজনে, রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে আমরা আবারও মাঠে নামতে প্রস্তুত। আমাদের আপাতত আমাদের কোনো আঞ্চলিক কমিটির প্রয়োজন নাই। আমরা এখন সবাই সাধারণ শিক্ষার্থী। তবে যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে আমরা ভলান্টিয়ার টিম দিচ্ছি, ভলান্টিয়ার টিম কাজ করছে। ওকে আমরা একদম শেষ প্রান্তে শেষ প্রশ্ন করতে চাই। আসলে আপনারা তো এখন রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছেন বা কাজ করে যাচ্ছেন। আপনারা এখন দেখলাম যে আসলে বিভিন্ন আন্দোলন আপনারা করে যাচ্ছেন, যে আসলে অপসারণের আন্দোলন, আসলে এই কোনো পদ থেকে তাকে নামিয়ে ফেলার আন্দোলন, ওই পদে আপনাদের পছন্দের কাউকে আনার আন্দোলন চলছে এখন। আসলে আপনারা কতটুকু চিন্তা ভাবনা করে কাজটা করছেন? আসলে যে মানুষটা আছেন, দায়িত্বে আছেন, তাকে অপসারণের জন্য আপনারা কাজ করছেন, আন্দোলন করছেন, সেই মানুষটা যোগ্য কি অযোগ্য কিনা আপনারা কীভাবে বুঝছেন? আর নতুন করে আপনারা কাউকে দিচ্ছেন, দায়িত্ব নিতে বলছেন, সেই মানুষটা যোগ্য বা অযোগ্য কীভাবে বুঝছেন? বাংলাদেশে এই স্বৈরাচার সরকার যে সময়টা আমাদের শোষণ নিপীড়ন করেছে, তিনি এই শোষণ নিপীড়নের অস্ত্র হিসাবে প্রশাসনে তার পছন্দের ব্যক্তিকে রেখেছে। সেটা বিচার ব্যবস্থা হোক, প্রশাসনিক ব্যবস্থা হোক, শিক্ষা ব্যবস্থা হোক, সব জায়গায় নিজের পছন্দের ব্যক্তিদেরকে রেখেছে। তাদের এই যে তাদের এজেন্ট যদি আমাদের রাষ্ট্রের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে থাকে, তাহলে আমাদের আন্দোলনের যে সুফল আমরা এটাকে খুব বেশি দূর নিয়ে যাইতে পারবো না। আমরা চেষ্টা করছি তাদেরকে অপসারণ করার এবং সেখানে আপামর জনতার মতামতের ভিত্তিতে সর্বজন গ্রাহ্য ব্যক্তিদেরকে আমরা পদায়ন করার চেষ্টা করছি। এখানে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, উনি পুরো পৃথিবী জুড়ে একজন সর্বজন গ্রাহ্য ব্যক্তি। বাংলাদেশেও এরকম হাজার হাজার সর্বজন গ্রাহ্য মানুষ আছে। আমরা তাদেরকে আমাদের উচ্চপদস্থ যে কর্মকর্তা আছে সেখানে পদায়ন করার জন্য আমরা চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আমরা নিরপেক্ষ ও স্বচ্ছ ব্যক্তিদেরকে আমাদের সেই উচ্চপদস্থ যে কর্মকর্তা আছে, প্রশাসনিক ব্যবস্থা আছে, আদালত আছে, সেখানে নিয়োগের আমরা ব্যবস্থা করব। ধন্যবাদ। একদম 30 সেকেন্ডের মধ্যে বলবেন আপনি কতদিন আপনাদের এই সংস্কারের আন্দোলন চলবে?
30 সেকেন্ডের মধ্যে বলেন প্লিজ। যতদিন না পর্যন্ত আমাদের রাষ্ট্র সংস্কার হবে ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। আমরা প্রত্যেকজন শিক্ষার্থী নিজেদের জায়গা থেকে আমরা কাজ করে যাব। আমাদের রাষ্ট্র পুনর্গঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের যে কাজ, চলমান কাজ, সেটা থেকে অব্যাহতি নেব না। রাষ্ট্র পুনর্গঠিত হওয়ার পরও আমাদের কাজ চলবে। আমরা এখন যেহেতু প্রশ্ন করা শিখে গেছি, বাংলাদেশের মানুষ প্রশ্ন করা শিখে গেছে, যেখানেই অপকর্ম দেখবে, যেখানেই অপশাসন দেখবে, দুর্নীতি দেখবে, সেখানেই প্রশ্ন করবে এবং আমাদের কাজ এভাবেই রাসেল চলমান আহমেদ, থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা রাসেল আহমেদ আছেন, এখানে আমাদের সাথে মাহফুজুর রহমান আছেন, আমাদের সাথে আমিনুল হক পিয়াস আছেন। আমরা এই 3 সমন্বয়ককে পেয়েছি। আসলে আপনারা খুব ব্যস্ত এখন রাষ্ট্র সংস্কারের জন্য, দেশ সংস্কারের জন্য আপনারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই অক্লান্ত পরিশ্রমের মাঝে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি এই যে কোটা আন্দোলনকারী বলেন, রাষ্ট্র সংস্কার বলেন, আসলে সরকার উৎখাতের আন্দোলন বলেন, যে ছাত্ররা সামনের দিকে থেকে যারা আন্দোলন করেছেন, সবকিছু সমন্বয় করেছেন, তাদের প্রধানতম 3 সমন্বয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা তাদের থেকে জানার চেষ্টা করেছি আসলে তাদের প্ল্যানটা কি ছিল, এখন প্ল্যানটা কি, তারা কি করছে, রাষ্ট্র সংস্কার কাজ তারা এটা কতটুকু কঠিন, আর যে আন্দোলনটুকু করেছিল তারা সেটা কতটুকু কঠিন ছিল। আমরা আদৌ কি তারা এই রাষ্ট্র সংস্কারের কাজ থেকে তারা সামনের দিকে থাকবে, নাকি আসলে এই আন্দোলন একটা সময় এসে চুপ হয়ে যাবে। আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমাদের সাথে আপনারা এতক্ষণ সময় দিয়েছিলেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে দেখা হবে। ধন্যবাদ সকলকে।